নমস্কার বন্ধুরা, আমি ইন্দ্রাণী আবার চলে এসেছি তোমাদের সকলের কাছে একটি নতুন গল্প নিয়ে। শুরুতেই একটা অনুরোধ করছি সবাইকে, আমার চ্যানেল এক ঝাঁক ইচ্ছেডানা বাই ইন্দ্রাণী যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিও। এছাড়া লাইক, কমেন্ট ও শেয়ার করতেও ভুলো না যেন। আর নতুন নতুন গল্পের আপডেট পেতে হলে বেল আইকন অল করে দিও সবাই। শুরু করছি আজকের গল্প। আশা করছি তোমাদের সবাইকে পাশে পাবো। শ্রদ্ধেয় লেখক প্রচিত গুপ্তের লেখা কয়েকটি ভৌতিক কাহিনীর সংকলন হলো বাছাই করা ভয়। এই বইটি থেকেই আজ একটি গল্প পড়তে চলেছি। গল্পের নাম হলো আমার যেদিন ভেসে গেছে। হ্যাঁ, এটা একটি ভৌতিক কাহিনী, এটা ঠিক, কিন্তু এই কাহিনীর সাথে জড়িয়ে আছে আরো অনেক কিছু। বিশ্বাসভঙ্গতা, স্বার্থপরতা এবং সবশেষে একটি করুণ সমাপ্তি। সুতরাং এই কাহিনী সাধারণ ভৌতিক কাহিনীর গণ্ডি পেরিয়ে পৌঁছে গেছে আরো অনেক উচ্চ স্থানে। শুরু করছি আজকের গল্প, আমার যেদিন ভেসে গেছে। বৃষ্টির সময় সব থেকে ভালো লাগে প্রেমের গল্প। আমি যে গল্পটা বলবো সেটাও প্রেমের গল্প, তবে শুধু প্রেম নয়, সঙ্গে খুনও আছে। একটা নয়, দুটো খুন। অনেকে বলে আগে থেকে সব বলে দিলে গল্পের ইন্টারেস্ট নষ্ট হয়ে যায়। আমার মতে এই থিওরি সব সময়ের জন্য ঠিক না, আমার এই গল্পের বেলাতে যেমন। তাই আগেই বলে নিলাম, গল্পে প্রেমের সঙ্গে খুনও আছে, আর আছে বৃষ্টি। বৃষ্টি ছাড়া গল্পটা হতোই না। আমার বিশ্বাস এই পর্যন্ত পড়ে কোনো কোনো অতিরিক্ত বুদ্ধিমান পাঠক মনে করছেন তারা ঘটনা ধরে ফেলেছেন। ঘন ঘোর বর্ষায় টুপি আর লম্বা রেনকোট পরা আততায়ী আসবে। দুঃখিত, ঘটনা তেমন ঘটেনি। গল্পে খুন হয়েছে বৃষ্টির পর, দুটো খুনই তাই। বৃষ্টি এখানে নাটকের ব্যাকড্রপ নয়, সে খুনের অস্ত্র, যাকে বলে ওয়েপন অফ দ্য মার্ডার। চমকে যাচ্ছেন? স্বাভাবিক, যে বৃষ্টি নিয়ে এত গান, এত কবিতা, এত ছবি, তাকে খুনের অস্ত্র হিসেবে ব্যবহার করা হয়েছে শুনলে চমকে যাওয়ারই কথা। আমিও গিয়েছিলাম, তবে দোহাই, এটাকে কোনো গোয়েন্দা গল্প মনে করে উত্তেজিত হওয়ার কোনো কারণ নেই। যতই খুনটুন থাকুক, গল্পটা আদপে একটা প্রেমেরই গল্প, বৃষ্টির দিনে প্রেম। আসুন এবার গল্পটা বলি। গল্পটা নায়কের মুখ দিয়ে শুনুন। নায়কের নাম অরি, অরিজিৎ থেকে অরি। ধরে নিন গল্পটা আজকের। শ্রাবণ মাসে আকাশ মেঘে মেঘে ভরা। শ্রাবণ মাসের আকাশে মেঘ থাকাটাই স্বাভাবিক, তবে মেঘ থাকলেই যে সঙ্গে সঙ্গে বৃষ্টি হবে এমন কোনো নিয়ম নেই। অনেক সময় আকাশের হালচাল দেখে মনে হয় এই বুঝি হুড়মুড়িয়ে বৃষ্টি নামবে। নামে না, সময় লাগে। আমি চাই তাই হোক, বৃষ্টি নামুক আরো খানিকটা পরে, দুপুরের খাওয়া দাওয়ার পর, কায়দা করে যাকে বলে আফটার লাঞ্চ। রোজ দুপুরের মতো সেই সময় কনি হাতে একটা বই নিয়ে শোবে, অবহেলায় পাতা উল্টাবে। কনির পুরো নাম হলো কণিকা, আমি আদর করে কনি ডাকি। ফর্সা, লম্বা, ঘাড় পর্যন্ত কোঁকড়ানো চুলের সুন্দরী কনি, আহ্লাদি ধরনের মেয়ে। চেহারায় একটা পুতুল ভাব আছে। আমার মনে হয় কি জানেন, মনে হয় পুতুল চেহারার মেয়েরা বেশি আহ্লাদি হয়। কনি সুযোগ পেলেই আহ্লাদ করে, কি যে ভালো লাগে আমার। আমি যখন তাকে প্রথম কনি নামে ডাকি, সে জিজ্ঞেস করেছিল কনি মানে কি। আমি বললাম, কনি মানে হলো আমি তোমাকে ভালোবাসি। কনি আমার গলা জড়িয়ে চোখ মুখ কুঁচকে কান্না কান্না ভান করে বলল,
শুধু ভালোবাসলেও হবে না, ভীষণ ভালোবাসতে হবে। আমি তার থুতনি ধরে বলেছিলাম, আচ্ছা, খুব ভালোবাসলাম। হয়েছে? কোনি পুতুলের মতো চোখ দুটো ঘুরিয়ে ঘুরিয়ে বলল, না, হয়নি। আগে বলো কতটা ভালোবাসো। আমি তাকে বললাম, ছেলে মানুষ একটা, মনেই হচ্ছে না তোমার বয়স 25 বছর, মনে হচ্ছে 5 বছর। কোনি বলল, ছেলে মানুষ তো ছেলে মানুষ। আগে বলো, আমি তোমাকে যতটা ভালোবাসি তুমি কি আমায় ততটা ভালোবাসো? বলো বলো। আমি হেসে বললাম, না, ততটা বাসি না, একটু কম বাসি। কোনি আমার কথায় খুব খুশি হলো। যাই হোক, বৃষ্টির কথায় ফিরে আসি। বইয়ের দুটো পাতা উল্টাতে না উল্টাতে ঘুমে চোখ জড়িয়ে আসবে কোনির। আর তখনই চারপাশ শ্যাওলার মতো অন্ধকার করে বৃষ্টি নামবে ফিসফিস আওয়াজে। আধো জাগা আধো ঘুমের ভিতর থাকা কোনির মনে হবে বৃষ্টিটা পুরোপুরি সত্যি নয়, খানিকটা সত্যি, খানিকটা মায়া। জাগা আর ঘুমের মাঝখানের এই সময়টা এই জন্যই এত মজা। ঘুমিয়ে পড়বার বেলাতেও মজা, আবার ঘুম থেকে উঠবার সময়টাতেও মজা। প্রথমবার মনে হয় ঘুমের ভিতর খানিকটা রিয়েলিটি নিয়ে ঢুকে পড়লাম, আর ঘুম ভাঙার সময় মনে হয় খানিকটা স্বপ্ন নিয়ে জেগে উঠেছি। এই রিয়েলিটি বা স্বপ্ন আমার সঙ্গে খানিকক্ষণ থাকবে। মজার না? সে যাই হোক, বৃষ্টির কারণে কিছুক্ষণের মধ্যেই কোণের শীত করবে। সে হাতের কাছে রাখা চাদর গায়ে টেনে পাশ ফিরবে আরামে। জোর বাড়বে বৃষ্টির, মেঘ ডাকবে গম্ভীর গলায়। পায়ের কাছে আধখোলা জানলা দিয়ে বৃষ্টির ছাঁট ঢুকে কোণের চাদর থেকে বেরিয়ে আসা ফর্সা পায়ের পাতা দেবে ভিজিয়ে। গোড়ালিতে বাঁধা নুপুরে জলের বিন্দু এসে পড়বে আনমনে, চিকচিক করবে। নুপুর পরবার জন্য কোনিকে আমিই রাজি করিয়েছিলাম। কোনি, তোমার পা দুটো খুব সুন্দর, নুপুর পরলে আরো সুন্দর লাগবে। কোনি বলল, দূর, আজকাল মেয়েরা নুপুর পরে নাকি? ওসব ঠাকুমা দিদিমাদের আমলে হতো। আমি আবদারের গলায় বললাম, তুমি পরবে, আমার জন্য পরবে, আমি নুপুর এনে দেবো। কোনি হেসে আমার গালে হাত রেখে বলল, পাগলামি করো না অরি। আমি বললাম, আমার বউয়ের সঙ্গে আমি পাগলামি করব না তো কার সঙ্গে করব? 100 বার পাগলামি করব, 1000 বার পাগলামি করব। কদিন পরে কোনি নিজেই নুপুর কিনে আনলো, তবে দুটো নয়, একটা। আমি জানতাম না। সন্ধেবেলা অফিস থেকে যখন ফিরলাম কিছু বলেনি, দেখলাম রাতে ডান পায়ে নুপুর। আমি যে কি খুশি হলাম, বুক ভরে গেল। মনে হলো ভালোবাসার জন্য কোনি সব কিছু করতে পারে, নুপুর তো সামান্য। পরে বুঝেছি ঘটনা তাই, ভালোবাসার জন্য কোনি সব কিছু করতে পারে, সব কিছু। দুপুরে নামা বৃষ্টি ক্রমশ বাড়বে, ঝিরঝির থেকে ঘন, তারপর উথাল পাথাল বৃষ্টি যাকে বলে। চারপাশ কুয়াশার মতো আবছা হয়ে যাবে, সনসন করে বাতাস বইবে। আমাদের বাড়ির পিছনের নারকোল গাছগুলো মাথা দুলিয়ে দুলিয়ে নাচবে। মনে হবে কোথা থেকে গান ভেসে আসছে। আমার যেদিন ভেসে গেছে চোখের জলে, তারই ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে। আসলে গান আসবে না, বৃষ্টির মজাটাই এরকম। কোনো কোনো সময় গানের মতো মনে হয়, আবার যখন ঘর বাড়ি কাঁপিয়ে জানলার সার্সি ঝনঝনিয়ে বাজ পড়ে তখন সব মজা পালায়। এই প্রসঙ্গে একটা মজার ঘটনা না বলে পারছি না। ঠিক ধরেছেন, ঘটনা আমার আহ্লাদি বউকে নিয়ে। তখন সবে আমাদের বিয়ে হয়েছে, রাত 10টা বাজতে না বাজতেই খাওয়া দাওয়া সেরে শুয়ে পড়ি। যদিও বাড়িতে আমরা দুটি প্রাণী, দরজা বন্ধ করা না করার মধ্যে ফারাক ছিল না, তবু ঘরের দরজা খোলা থাকলে কোনির লজ্জা করত। আমি মজা করতাম, লজ্জা করবার কি আছে, বাড়িতে আর কেউ থাকে না, কে তোমাকে দেখবে? কোনি মুখ লাল করে বলতো, আগে দরজা বন্ধ করো, নইলে কিন্তু আমি চাদর মুড়ি দিয়ে ঘুমিয়ে পড়বো।
হাজার ডাকাডাকি করলেও উঠবো না। না, এই আমি চাদর টানলাম। আমি হেসে বলতাম, ওরে বাবা, ঠিক আছে ঠিক আছে, দরজা দিয়ে দিচ্ছি। কিন্তু তোমার লজ্জার কারণটা বুঝলাম না কোনি। আমাদের দেখবেটা কে? ভূত? বাড়ি পুরনো হলেও ভূত যে নেই এ বিষয়ে আমি নিশ্চিত। আমার মতো একজন ভূত অবিশ্বাসী মানুষের ধারে কাছে ভূত আসবেও না। আর যদি বা থাকে, তাতে কি এসে যায়? খুব বেশি হলে হিংসে করতে পারে। কথা শেষ করে আমি জোর গলায় হেসে উঠি। কোনি আমার পিঠে কিল মারতে মারতে বলে, অসভ্য একটা, অসভ্য। এই ফাঁকে আমার বাড়ির ব্যাপারটা বলে নেই। হাওড়া স্টেশন থেকে 1 ঘন্টা 20 মিনিটের লোকাল ট্রেনে আমার স্টেশন। সেখান থেকে 28 মিনিট গুটুর গুটুর করে স্কুটি চালিয়ে গেলে আমার বাড়ি। নামে দোতলা, কিন্তু পারফেক্ট হিসেব করলে 1.25 তলা। দোতলায় একটা মাত্র ঘর, সেই কারণে 1.25 তলা। সেই ঘরের পাশে ছড়ানো ন্যাড়া ছাদ। ঘর থেকে বেরোলেই ডান দিকে ছাদে যাওয়ার দরজা। সিঁড়ি দিয়ে উঠলে পড়বে বাঁ হাতে। বৃষ্টির জল আটকানোর জন্য ছাদের দরজার সামনে 6 ইঞ্চি উঁচু সিমেন্টের গাঁথনি। তবে গাঁথনি ভিতরে চিড় খেয়েছে। তেড়ে বৃষ্টি হলে ছাদের জল উপচে পড়ে। সিমেন্টের চৌকাঠও লিক করে, সিঁড়ি ভাসিয়ে দিয়ে যায়। ন্যাড়া ছাদটা দারুণ, বাড়ির ইউএসপি। গাছে গাছে ঘেরা, মনে হবে পর্দা টাঙানো। কোনো কোনো পাগলা বাতাসের সন্ধেবেলা মাদুর পেতে বসলে মনে হয় বাতাস উড়িয়ে নিয়ে যেতে পারে। বিয়ের পর এক রাতে আমি আর কোনি ছাদে প্রেম করেছিলাম। একটা সময়ের পর মনে হলো উড়ছি, তারা নক্ষত্র মেঘের পাশে উড়ে চলেছি। হাত বাড়ালেই তাদের ছুঁতে পারবো। কোনি আমাকে তার ডান হাত মুঠো করে বলল, দেখো, এর মধ্যে একটা তারা আছে। আমি আগ্রহ নিয়ে বললাম, দেখি দেখি। কোনি হাত সরিয়ে খিলখিল করে হেসে বলল, বয়ে গেছে দেখাতে। আহারে, সে যে কি সব আনন্দের দিন। ছোটখাটো মজা, খুনসুটি, ছেলে মানুষের জন্য অপেক্ষা করে থাকতাম। ন্যাড়া ছাদে পাঁচিল দেবার কথা অনেকবার উঠেছে, কিন্তু শেষ পর্যন্ত হয়ে ওঠেনি। পাছে বাতাস আটকে যায়, পাছে রোদ জ্যোৎস্না আটকে পড়ে, এই ভয়ে সকলেই পিছিয়ে এসেছে। আমার ঠাকুরদা টু আমি। ছাদ ন্যাড়াই থেকে গেছে দিনের পর দিন। উৎসাহী পাঠক নিশ্চয়ই আবার গোয়েন্দাগিরি শুরু করে দিয়েছেন। ভাবছেন গল্প ধরা পড়েছে, বৃষ্টি ভেজা ন্যাড়া ছাদ থেকে কাউকে ধাক্কা মেরে ফেলা হবে, তাই তো? দুঃখিত, আবার ভুল করলেন। গল্পে ছাদের সঙ্গে খুনের ডাইরেক্ট কোনো সম্পর্ক নেই। ছাদ থেকে কাউকে ধাক্কা মারা হয়নি। বাড়ি আমি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। পাকাপোক্ত চমৎকার বাড়ি। সামনে পিছনে অনেকটা জমি। এই বাড়ি ছেড়ে কলকাতা শহরের কোলাহলে থাকা আমার পক্ষে অসম্ভব। ওখানে অফিস করতে যাই, তাই যথেষ্ট। গিয়ে খালি মনে হয় ধুলো, ধোঁয়া, চিৎকার, গাড়ির হর্ন থেকে কখন ছাড়া পাবো। বিয়ের পর বাড়ি দেখে কোনিও খুব খুশি। সেও মফস্বলের মেয়ে, হই হট্টগোল মোটে পছন্দ করে না। দোতলায় বড় ঘরটা আমাদের বেডরুম। আমি বললাম, একা থাকতে ভয় করবে না তো কোনি? কোনি বলল, এখনকার দিনের লোকজনকেই তো বেশি ভয় করে, তাছাড়া একা কোথায়, তুমি তো আছো। আমি বললাম, আমি তো আর সবসময় থাকবো না। কোনি তার চোখ দুটো তুলে অপার বিস্ময়ে বলল, উমা, থাকবে না কেন? 10-12টা মেয়ে দেখার পর কোনিকে আমার পছন্দ হওয়ার কারণ তার চোখ। এমন আলতো, নরম, ভালোবাসা ভরা চোখ আমি কোনো মেয়ের দেখিনি। সত্যি কথা বলতে কি, মেয়ে দেখবার সুযোগ আমার জীবনে খুব একটা হয়নি, ইচ্ছেও হয়নি। ছেলেদের মধ্যেই বড় হয়েছি, চাকরিও করেছি পুরুষ মানুষদের সঙ্গে। মালিনী দি আমাদের সেকশনের একমাত্র ফিমেল স্টাফ। 2 বছর পরেই তার রিটায়ারমেন্ট। নিজের মতোই থাকি। প্রেমিকা নায়িকা ধরনের কোনো স্বপ্নের জগতে কখনো ঢুকিনি। টুকটাক ম্যাগাজিন, সিনেমা পর্যন্ত যা দৌড়। পাক দিয়ে আলু ভাতে মার্কা পুরুষ যেমন হয়, কোনির চোখ দেখে আমার মাথা ঘুরে গেল। তাকে দেখতে যাবার দিন হাতে চায়ের কাপ নিয়ে সে যখন চোখ তুলে আমার দিকে তাকালো,
মনে হলো দীর্ঘ 25 বছর চোখ ভরা ভালোবাসা নিয়ে সে আমার জন্য অপেক্ষা করেছিল। বেরিয়ে আসার পর ঘটক ছোকরাকে বললাম, বিয়ের দিন ফাইনাল করো। ছোকরা বেশি পাকা, বলল, আরেকটু খোঁজ খবর নেবেন না স্যার? আমি বললাম, না নেব না। ভেবে দেখুন, মেয়ে তো পালিয়ে যাচ্ছে না। আমি বিরক্ত হয়ে বললাম, পালানো না পালানোর কথা আসছে কেন? আমি কি জঙ্গলে শিকার করতে বেরিয়েছি? তোমাকে যা করতে বললাম করো। সেটা খোঁজ নেওয়ার কি আছে? ভদ্রলোকের মেয়ে বিয়ে পাশ করেছে, আর কি দেখবার আছে? তুমি দেরি করো না। আমার তাড়াহুড়োয় ঘটক ছোকরা মুখ টিপে হাসলো। হাসুক, এরা এইরকমই। আমার বাবা মা নেই, আত্মীয় স্বজন অতি সামান্য, তাদের সঙ্গে যোগাযোগও রাখি না। খালি চেনা জানা মেয়ে ঘাড়ে গছিয়ে দেওয়ার তাল করে। তাই ঘটকালের জন্য পেশাদার লোক ভাড়া করেছি। এখন অবশ্য কেউ কেউ বলবে, ছোকরার পরামর্শ সেদিন শোনা উচিত ছিল। কচুর মাথা ছিল। ওই ছেলেকে খবর নিয়ে বলতে পারতো কণিকা নামের আলতো নরম চোখের মেয়ের এক প্রেমিক আছে। সেই প্রেমিক আমার মতো আলু ভাতে মার্কা নয়, শক্ত সমর্থ জেল খাটা গুন্ডা। আর সেই কারণেই মেয়ের বাবা মা তার বিয়ে ঠিক করছে। পারতো বলতে? বললেই বা কি হতো? কনির প্রেমিক একটা কেন, 10টা থাকলেই বা আমার কি? বিয়ের পর আমি দেখেছি সে আমাকে খুবই ভালোবাসতো, পাগলের মতো। বলেছি না, মেয়েটার মধ্যে একটা খুব আল্লাদি ব্যাপার ছিল, ঠিক যেন বিড়াল আমার সঙ্গে ঘুরঘুর করতো সব সময়। এই মেয়ের গুন্ডা প্রেমিক না নেতা প্রেমিক তা আমার কি? এই যে অতিরিক্ত বুদ্ধিমান পাঠক, আবার কিছু গেস করতে যাচ্ছেন নাকি? যাবেন না, মিলবে না। কনির গুন্ডা প্রেমিক কিন্তু কোনো খুনটুনের মধ্যে যায়নি। ঘটনা ঘটেছে ভিন্ন। যাক, আমার বাড়িতে থাকা নিয়ে কনির প্রশ্ন শুনে আমি তো হেসে বাঁচি না। মেয়েটা চায় কি? বিয়ের পর অফিস ছুটি নিয়ে বাড়ি বসে থাকি? বললাম, বাহ, কাজে যাব না? পুতুল মেয়ে কনি হাই তুলে বা হাতের চেটো দিয়ে তুলতুলে ঠোঁট মুছল। চোখ আধখানা খুলে আধখানা বুঝে বলল, তাতে কি হয়েছে? অফিস গেলে বুঝি তুমি আমার কাছে থাকো না? প্রথম দিনই কনিকে বাড়ি ঘুরিয়ে দেখালাম। বললাম, বাড়ি পছন্দ হয়েছে? কনি ঘাড় কাত করে বলল, খুব পছন্দ হয়েছে। আমি তো মোটে 1.5 কামরার ফ্ল্যাটে থাকতাম, তবে 2-একটা জিনিস বদলাতে হবে। দোতলায় উঠবার সিঁড়িটা কেমন যেন খাড়াই, উঠতে ভয় করলো, মনে হলো পড়ে না যায়। আমি হেসে বললাম, এই এক ঝামেলা। পুরনো বাড়িতে সিঁড়ির স্টেপগুলো বড় বড় হয়। এই সিঁড়ি থেকে পড়ে আমার মা একবার কোমর ভেঙেছিলেন। প্রথম প্রথম সাবধানে ওঠানামা করবে, আলো জ্বেলে নেবে। চিন্তা করো না, বাড়ির অনেক কিছু আমি বদলে দেব। সত্যি সত্যি আমি বাড়িতে অনেক কাজ করালাম। ন্যাড়া ছাদে পাঁচিল দিলাম, কনির কথাতেই দিলাম। তার নাকি ভয় করে। তাছাড়া আজ বাদে কাল বাড়িতে বাচ্চা কাচ্চা এলে কি হবে? ছাদের এক কোনায় বাথরুম বানালাম, তার মাথায় জলের ট্যাঙ্ক বসালাম। কনির শাওয়ারে স্নান করবার শখ। বেডরুমে কনি নিজে দাঁড়িয়ে রং করালো। একতলায় রান্নাঘরে টাইলস বসলো, গেস্ট রুম সাজানো হলো। কনি বলল, এখন থেকে বন্ধু বান্ধব আমার বাড়ির লোক কেউ এলে গেস্ট রুমে থাকবে। ওপরের বেডরুমে নট অ্যালাউড, ওখানে শুধু তুমি আর আমি। পরে শুনেছি গুন্ডা প্রেমিককেও নাকি ওপরে উঠতে দিত না কনি। আমি অফিসে চলে গেলে সে এসে কনির সঙ্গে নিচেই থাকতো। দেখেছেন কি কাণ্ড! কথায় কথায় বাজ পড়া নিয়ে মজার ঘটনাটাই বলতে ভুলে গিয়েছিলাম। হলো কি, একদিন রাতে থাক, স্বামী স্ত্রীর সব মজার গল্প ফাঁস করার আগে আগে ঠিক নয়। আগের কথা অনেক হলো, এবার আসুন আজ কি হচ্ছে দেখি। ওই দেখুন, বৃষ্টি শুরু হয়েছে, হুড়মুড়িয়ে নেমেছে। আহা, ঠিক যেমনটা চেয়েছিলাম। কনির দুপুরের খাওয়ার পর। এবার ভেসে যাক সব। কনি মোবাইলে কার সঙ্গে কথা বলছে? নিশ্চয়ই গুন্ডা বেটা। বেটাকে ধমকাচ্ছে মনে হচ্ছে। সে কি, আজও দেরি হবে? কেন? উফ, বিজনেস বিজনেস আর বিজনেস। আমি কেউ নই? কদিন আগেও তো আমাকে এক মুহূর্ত পাওয়ার জন্য হাঁকপাক করতে না?
এখন সব সময়ের জন্য হাতের মুঠোয় পেয়ে হেলাফেলা করছো, নাকি বাইরে নতুন কেউ জুটেছে? আমার সঙ্গে বেশি খেলতে যেও না চাঁদ। জানোই তো আমি সহজ মেয়ে নই, নাকি জানো না? আগের মতো 1.5 কামরা নয়, এখন আমি বড় বাড়ির মালিক, জমি আছে। এই শোনো, ওইসব বিয়ে ফিয়ের ঝুট ঝামেলায় আমি আর নেই। আমায় বিয়ে করে এই বাড়ি হাতিয়ে নেবার প্ল্যান থাকলে সেগুড়ে বাড়ি। বাড়ি ফিরলে তোমার সঙ্গে ফয়সালা আছে। হ্যাঁ, ধমকাচ্ছে, ঠিক করেছে, বেটাকে ধমকানোই উচিত। বিয়ে না করলেও 1 বছর হলো কনির সঙ্গে আছে। বেটা মেয়েটাকে এর মধ্যে একা ফেলে রাখতে শুরু করেছে। ছি ছি। ওই তো কনি বই নিয়ে খাটে শুয়েছে, গায়ে ফুলকাটা চাদর, আমাদের বিয়ের চাদর। বৃষ্টির দুপুরে কনের মুখটা যেন আরো সুন্দর হয়ে গেছে, কেমন একটা মন কেমন করা সুন্দর। আচ্ছা, বৃষ্টির দিনে মেয়েদের কি বেশি সুন্দর লাগে? মনে হয় না। আমি একটা আলু ভাতে মার্কা পুরুষ বলেই এইসব ন্যাকা ন্যাকা কথা ভাবছি। থাক, কনি ঘুমিয়ে পড়ুক। বৃষ্টির ঝমঝম গানে, ঠান্ডা হাওয়ার বাজনায় গভীর ঘুমে ডুবে যাক মেয়েটা, আর বাইরেটা হেসে যাক। আসুন এবার চট করে একটা কাজ ছিঁড়ে ফেলা যাক। ছাদের জল বেরোনোর পথগুলো ইট কাপড় দিয়ে আটকে ফেলি। এতে কি হবে? কি আর হবে? ছাদে জল জমবে, দরজার কংক্রিটের চৌকাঠ টপকে সেই জল ভিতরে ঢুকবে, কুলকুল করে নেমে যাবে আমার লাল সিমেন্টের খাড়ায় সিঁড়িবে, সিঁড়ি হয়ে উঠবে পিছল, আনাচে কানাচে জলও জমে থাকবে। সন্ধ্যের পর করে ঘুম থেকে যখন উঠবে তখন বৃষ্টি যাবে থেমে, শুধু বিদ্যুতের আলো চমকে চমকে উঠবে। গুন্ডা প্রেমিককে ধমক এবং শীত শীত ঘুম দিয়ে কনের মেজাজ থাকবে ফুরফুরে। বলা যায় না, গুনগুন করে গানও গাইতে পারে। চা বানাবার জন্য নিচে নামবার আগে সিঁড়ির আলোটা জ্বালাতে যাবে সে। পারবে না, গোটা বাড়িতেই আলো নিভে থাকবে। সেই সময় আমি যে মেইন সুইচ দেব বন্ধ করে, অন্যমনস্ক চিন্তিত কনি সিঁড়ি দিয়ে নামতে যাবে এবং পা পিছলে ব্যালেন্স হারাবে। পা পিছলানো জোরদার করতে সিঁড়িতে বৃষ্টির জলের উপর খানিকটা গুঁড়ো সাবান ছড়িয়ে দেব। ভালো হবে না? ব্যালেন্স হারাবার পর কনি ডান হাতে দেয়াল এবং বাঁ হাত দিয়ে সিঁড়ির পাশটা ধরতে যাবে। লাভ হবে না। সিঁড়ির এক পাশে আমি অনেকটা তেল লাগিয়ে রাখবো। কনির ড্রেসিং টেবিল থেকে কৌটো এনে ক্রিমও দিতে পারি। এতে কনির হাত যাবে হড়কে। ধাক্কা খেতে খেতে রুগী প্রথমে পড়বে সিঁড়ির ফার্স্ট ল্যান্ডিং এ, তারপর দুমড়ে মুচড়ে ভেঙে বেঁকে তুবড়ে একেবারে নিচে। আমি নিশ্চিত এই দুর্ঘটনায় ওর স্পাইনাল কর্ডের 1 নম্বর হাড়টা ভেঙে শ্বাসনালীতে ঢুকবে। মিনিট খানেকের ছটফট, ব্যাস ফিনিশ। তারপর কনি, আমার আল্লাদি সুন্দরী বউ আমার কাছে চলে আসবে। আপনি বলতে পারেন বিনা ধাক্কায় সিঁড়ি থেকে ফেলে খুনের ব্যাপারটা আমার মাথায় এলো কোথা থেকে? নিজের অভিজ্ঞতা থেকে। কনি মোট 3 দিন আমার উপর অ্যাটেম্প্ট নিয়েছিল। ঠিক 1 বছর আগে এরকম ভরা বর্ষায় ছাদের দরজা খুলে সিঁড়িতে জল ফেলেছিল। আমি প্রথম 2 দিন সামনে নিয়েছিলাম, তৃতীয় দিনটা পারিনি। সেদিন বৃষ্টির জলে সাবান শ্যাম্পুর মতো একটা কিছু মিশিয়েছিল। সেদিনটা ছিল রবিবার। কনির পাশে শুয়ে ঘুমানোর পর সন্ধ্যেবেলা ঘুম ভাঙলো, দেখি ঘরে একা। কনি কোথায়? একতলায় নামবার জন্য সিঁড়ির আলো জ্বালাতে গিয়ে ব্যর্থ হলাম। হবই তো, কনি তো বাল্বটা খুলে রেখেছিল। প্রথম স্টেপেই সাবান জলে ব্যালেন্স হারিয়েছি। সিঁড়ির পাশটা ধরতে গেলে হাত হড়কে গেল। কনি সম্ভবত সেখানেও তেল বা শ্যাম্পু ঢেলে রেখেছিল। বুঝতে পারলাম আমার এত বছরের চেনা সিঁড়ি কনির হয়ে গেছে। সে আমাকে ফেলে দিচ্ছে। কনি কি আমাকে মারতে চেয়েছিল, নাকি সারা জীবনের মতো পঙ্গু করে দিতে চেয়েছিল? কে জানে, হয়তো তাই হবে। আমি হাসপাতালে 7 দিন লড়াই করে এক বৃষ্টির দিনের সকালে হট করে মরে গেলাম। আজ আর এক বৃষ্টির দিনে কনিকে নিতে এসেছি।
আমি জানি আমার চেষ্টায় কোনো ভুল হবে না। আমি যে কণিকে ভীষণ ভালোবাসি, যাকে বলে পাগল টাইপ ভালোবাসা। ব্যাস, আজ এই পর্যন্তই। মানুষের কর্মফল তার জন্য ঠিক অপেক্ষা করে থাকে, কোনো না কোনো ভাবে তা প্রতিটি মানুষকে পেতেই হবে। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করো সবাই। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল সবার কাছে। আজ তাহলে আসি, আবার খুব তাড়াতাড়ি দেখা হবে। টাটা।